সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ বৃহস্পতিবার 28 আগস্ট 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এক বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম সাইফি, নির্বাহী সম্পাদক দৈনিক সাগরদেশ এবং সম্পাদক ও প্রকাশক technafnews.com। জনাব সাইফি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হাতে 12টি পত্রিকা এসে পৌঁছেছে। প্রথমে আমরা শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিকে কক্সবাজারে পর্যটনের 2 প্রকল্প অনুমোদন। চকরিয়ে মানবতা বিরোধী অপরাধের তদন্ত, অস্ত্র সজল নয়নে সাক্ষ্য দিলেন 16 জন। গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুদান পেলেন কক্সবাজারের 4 সাংবাদিক। মৌলানা ফারুকীকে গলা কেটে হত্যা। দৈনিক ইনানি, সাবরানে হচ্ছে এক্সক্লুসিভ টুরিস্ট জোন। ব্যবসায়ী ফারুক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা 48 ঘন্টার মধ্যে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি। দৈনিক দৈনন্দিন, কক্সবাজারে এক্সক্লুসিভ টুরিস্ট জোন সহ 4 প্রস্তাব অনুমোদন। 59টি প্রকল্পে 4 কোটি 19 লক্ষ টাকার দুর্নীতি। উখিয়ার চেয়ারম্যান, মেম্বার ও ট্যাগ অফিসারদের দুদকে তলব। চকরিয়ায় মানবতা বিরোধী যুদ্ধাপরাধ মামলার তদন্ত দল। ভুয়া নমিনি দাখিল, ডাক বিভাগে ভয়াবহ জালিয়াতি। এফডিআর এর 30 লক্ষ টাকা আত্মসাৎ, 2 কর্মকর্তা চাকরিচ্যুত। দৈনিক সৈকত, কক্সবাজারের পর্যটনের 2 প্রকল্প, এক্সক্লুসিভ টুরিস্ট জোন অনুমোদন। প্রথম আলোর প্রতিবেদন, কেন জরুরি সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর। প্রাইভেট না পড়ায় ছাত্রকে পেটালো শিক্ষক। ঈদগাঁওতে 2 যুবক অপহরণ, 3 লাখ টাকা মুক্তিপণ দাবি। চ্যানেল আই এর অনুষ্ঠান উপস্থাপক জনাব নুরুল ইসলাম ফারুকী খুন। আচ্ছা জনাব সাইফুল ইসলাম সাইফি, আমরা মোটামুটি দেখতে পাচ্ছি আজকে বেশ কয়েকটি পত্রিকার প্রধান শিরোনাম হয়েছে। পর্যটন বিষয়েও 2টি প্রকল্প অনুমোদন হয়েছে এবং সেখানে সাবরাঙে একটি এক্সক্লুসিভ টুরিস্ট জোনের কথা বলা হচ্ছে। এই যে আমাদের কক্সবাজার জেলাকে অনেকটা পর্যটন নগরী বলা হয়ে থাকে, পর্যটন রাজধানীও বলা হয়ে থাকে। বিভিন্নভাবে আমরা এটাকে, এই কক্সবাজার জেলা শহরকে আমরা অভিহিত করে থাকি। তো এক্ষেত্রে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও গত 2-1 মাস আগে এখানে সফর করে গেছেন। কক্সবাজারকে পর্যটনের নগরীতে পরিণত করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছেন। সেটা রেলপথ, আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সবকিছু মিলিয়ে। এবং এখন আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি 2টি প্রকল্প ইতিমধ্যে অনুমোদন হয়েছে এক্সক্লুসিভ টুরিস্ট জোন করার জন্য, যেটার উপর নির্ভর করে আমাদের পর্যটন শিল্প বিকশিত হবে। বিদেশি পর্যটকরা আসবেন এবং অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি? জি, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মরিনে এসে আমি অত্যন্ত আনন্দিত। আপনি আমাকে প্রশ্ন করেছেন পর্যটন বিষয়ে। হ্যাঁ, পর্যটনের বিষয় নিয়ে আমি যা দেখতে পাচ্ছি, বিশেষ করে এখানে সাবরাঙে হচ্ছে এক্সক্লুসিভ ট্যুরিজম জোন। এই বিষয়টা হচ্ছে কক্সবাজারের একটি শাখা। আমরা যে জায়গায় আছি এই জায়গার নাম হচ্ছে কক্সবাজার। কক্সবাজার পর্যটনের জন্য নয়, পর্যটন কিন্তু কক্সবাজারের জন্য। সেভাবে কক্সবাজারের সাথে পর্যটন উৎপত্তিতে জড়িত আছে। সেভাবেই আমরা কিন্তু কক্সবাজারকে যদি আগামীতে সুন্দর একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে আমার মনে হয় কক্সবাজার অত্যন্ত সুন্দর পরিকল্পিতভাবে গড়ে উঠবে। সেই পর্যটন হিসেবে আমি যেহেতু টেকনাফের মানুষ, সেভাবে টেকনাফের কথাই বলতে হবে। কক্সবাজার যত সুন্দর হচ্ছে, এগুলোর হাতছানি কিন্তু আমাদের দিয়ে লাগবে টেকনাফের দিকে, মহেশখালী, কুতুবদিয়া, সব জায়গায় পরিবর্তন আসবে, ছোঁয়া লাগবে। সেই পরিবর্তনের সাবরাঙে যে এক্সক্লুসিভ জোন হচ্ছে, এটা জেনে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা চাই সরকার যে পরিকল্পনা নিয়েছে, পরিকল্পনা যদি সুন্দর সুপরিকল্পিতভাবে টেকনাফকেও আওতায় এনে সমুদ্র সৈকতকে কাজে লাগায়, অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় একটি পর্যটন জোন বলে আমি মনে করি। তো ধন্যবাদ। আসলে এই যে সাবরাংকে এক্সক্লুসিভ টুরিস্ট জোন, যদিও বা সাবরাং, আপনি যথার্থই বলেছেন, সাবরাংকে কেন্দ্র করে আসলে পুরো জেলাটাই আসলে পর্যটন শহরে পরিণত করা সম্ভব হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা
59টি প্রকল্প, প্রায় 4 কোটি টাকা, 19 লক্ষ টাকার মতো দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে উকিয়াতে আপনি যেই উপজেলায় আছেন তার পার্শ্ববর্তী উপজেলা, অনেকটা সীমান্তবর্তী উপজেলাও বলা চলে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই ধরনের বিভিন্ন দুর্নীতি আমরা আরো একটা দেখতে পাচ্ছি, ডাক বিভাগে একটা জালিয়াতি হয়েছে। এই যে দুর্নীতির বিষয়টা, যদিও আমাদের বর্তমান আগে কয়েক বছর আগেও, কয়েক বছর না, বছর 10 আগেও বিশ্বের মধ্যে যে দুর্নীতি বিষয়ক পরিসংখ্যান করা হতো, একসময় বাংলাদেশ একেবারে 1 নম্বরে ছিল, শীর্ষে ছিল। তো গত কয়েক বছর ধরে আমরা মোটামুটি সেখান থেকে আমাদের অবনতি হয়েছে, পরিবর্তন হয়েছে। তারপরেও কিছু কিছু জায়গায় এই ধরনের কিছু বিষয় রয়ে গেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে জনপ্রতিনিধিরা এই ধরনের দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ছে। বিশেষভাবে আমি আজকে এই বিষয়টাকে এভাবে মনে করি, আমরা যখন আগে দুর্নীতির কথা শুনতাম তখন মনে করতাম মন্ত্রী, আমলা, সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী এদের সাথে সম্পৃক্ত। কিন্তু এটা কিন্তু ছিল রাজধানী কেন্দ্রিক ছিল। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় আমরা যে ওকে আছি, টেঙ্গার আছি, কক্সবাজারে আছি, এখানে যে মেম্বার চেয়ারম্যানও দুর্নীতিতে জড়িত হয়ে পড়েছে, একেবারে তৃণমূল পর্যায়ে চলে গেছে দুর্নীতি। এবং দুর্নীতি তদন্তের জন্য ঢাকা থেকে এখানে দুদক আসতে হয়েছে। এভাবে যে তদন্ত হচ্ছে, এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু দুর্নীতির ব্যাপক হারে দিন দিন বিস্তৃত হচ্ছে। এই দুর্নীতির ব্যাপারে কেউ কাউকে কিছু করতে পারে না, কিন্তু যদি নিজের ভিতরে সততা, যদি ন্যায়পরায়ণতা যদি না থাকে, তখন সেই পরিবর্তন হতে পারে, সেই দুর্নীতি করবে না, অন্যথায় দুর্নীতি। আর সরকারও আসলে বর্তমানে দুদকের বেশ কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, তারা বেশ সক্রিয়। একেবারে কখনো শুনি নাই একেবারে ঢাকা থেকে, রাজধানী থেকে টিম এখানে এসে তদন্ত করবে। তারা এটা একটা ভালো উদ্যোগ, আমরা এটা সাধুবাদ জানাই সরকারকে। যে এ বিষয়ে কিন্তু আরেকটা কথা আমার মনে পড়ছে, সেই কথাটা হচ্ছে এই যে টিআরআর প্রকল্প, খাবিখা, এইসব যে প্রকল্পগুলো আছে, আমরা যখন সরজমিন নিউজ সংগ্রহ করতে যাই, কাজের কাজ কাগজে কলমে কিন্তু 100% ওকে আছে, কিন্তু সরজমিন গেলে আপনি হয়তো 10% বা 8% পাবেন, এর উপরে কিন্তু পাবেন না। তো তারা বলে এসব কিছু সরকার জানে, সরকার মানুষকে খাওয়ার জন্য এগুলো দেয়। তাহলে দুর্নীতির শুরুটা কিন্তু ওখান থেকে সরকার ওটা কাগজ কলমে ওদেরকে বরাদ্দ দিয়ে দেয়। যদি সরকার সরকারের তো আসলে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কেন্দ্র থেকে পাঠিয়ে দিচ্ছে। এখন দায়িত্ব তো স্থানীয় প্রশাসন যারা আছে, সেটা জেলা প্রশাসন বলেন, উপজেলা প্রশাসন বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, তাদের দায়িত্ব বিষয় হচ্ছে এগুলো সুষ্ঠুভাবে জনগণের বন্টন করা, জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কিন্তু সেখানেই তো প্রচার করতে কিন্তু সরকারকে গায়ে করে আসলে সেই কথা সরকার বলছে তোমরা কাজ করো, টাকা নাও, আমরা তোমাদের কাজ দিয়েছি। এটাই দৈনিক পাকখালী, ফারুক হত্যায় জড়িত 5 পুলিশকে দ্রুত গ্রেফতার দাবিতে সমাবেশ স্মারকলিপি। চকরিয়া মুক্তিযুদ্ধকালে খুন, দর্শন, লুটপাট, অগ্নিসংযোগ, 2 মহিলা সহ 16 জনের শেখ করে এলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টিম। চ্যানেল আই এর কাফেলা অনুষ্ঠানের প্রস্তাবক কাজী ফারুকী খুন। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ মিয়ানমার চুক্তি। আজকের কক্সবাজার, রোহিঙ্গাদের কারণে অপরাধ বেড়েই চলেছে। চিকিৎসা বঞ্চিত উপকূলে এবার MBBS ডাক্তার। কক্সবাজার দক্ষিণ বিভাগ 7071.37 হেক্টর বনভূমি অবৈধ দখলে। ধীরগতিতে চলছে পাবলিক লাইব্রেরির পুনর্নির্মাণ কাজ। দৈনিক হিলছে, ভিটামিন A ক্যাপসুল বিতরণের নিষেধাজ্ঞা হাইকোর্টের। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ মিয়ানমারের চুক্তি হতে পারে। আমাদের কক্সবাজার, টেকনাফ যেন ইয়াবা স্বর্গ। ফসল নষ্ট হওয়ায় কৃষকদের খাদ্য ঘাটতির আশঙ্কা কুতুবদিয়ায়। ঈদগাঁওতে ট্রাক চাপায় পথচারী নিহত। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে ইয়াবা নিয়ে আমরা বেশ সবসময় কথা বলে থাকি। টেকনাফ যেন ইয়াবা স্বর্গ। আপনি টেকনাফের একজন সাংবাদিক, একজন সম্পাদক, ওই এলাকারই বাসিন্দা, আপনার কি মত এই সংক্রান্ত? পাশাপাশি আমি আরো একটা বিষয় একসাথে বলে রাখতে চাই, রোহিঙ্গাদের কারণে অপরাধ বেড়ে চলেছে। আবার একই জিনিস এখানে আরেকটা পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি, নিরাপত্তা ইস্যুতে মিয়ানমারের সাথে বাংলাদেশের চুক্তি। আসলে ইয়াবা, রোহিঙ্গা, নিরাপত্তা ইস্যুতে মিয়ানমারের সাথে মানে একটা চুক্তি, এসব কিছু আসলে একই ধরনের ঘটনা, একই সূত্রে গাথা। এই সার্বিক বিষয় নিয়ে আপনার বক্তব্য কি? বক্তব্যটা হচ্ছে ইয়াবা বর্তমানে এমন একটা মরণ বিয়ে যে বিয়ে দিতে দিন দিন বাড়ছে, কিন্তু কমতেছে না। কমার কারণে কিন্তু
যারা ব্যবসায়ী আছে তারা বর্তমানে এই পজিশনে পৌঁছেছে, তারা ইয়াবা বাইরে থেকে সংগ্রহ করবে না, দেশের মধ্যে তারা ইয়াবা তৈরি করবে, দেশ থেকে তারা সরবরাহ দেবে, তারা সব কিছু নিয়ন্ত্রণ করবে। যেদিন প্রথমে ঢাকা 4 জন ইয়াবা তৈরির মেশিন সহ আটক হয়েছিল, সেদিন আটক হওয়ার পর আমরা চিন্তা করলাম মানুষগুলো কোন জায়গায় হতে পারে। আচ্ছা, তখন আমাদের ট্রেনবাসীর মনে ধারণা ছিল সমস্ত এগুলো ঢাকার মানুষ, ক্রিমিনাল জগতে কেউ হতে পারে। অত্যন্ত দুঃখের সাথে যা হচ্ছে, পরবর্তীতে আমরা যখন সংবাদগুলো দেখলাম, দেখার পরে দেখেছি আটক 4 জনের মধ্যে কিন্তু 3 জনের বাড়ি টেকনাফ। অত্যন্ত দুঃখজনক, আটক 4 জনের মধ্যে 3 জনের বাড়ি টেকনাফের স্থায়ী বাসিন্দা। আচ্ছা, ওখানে যে একজন আয়ু মিস্ত্রি আছে, উনি ঢাকা কুষ্টিয়া থেকে টেকনাফ আসলো, তারপরে এখানে মিস্ত্রি কাজ করতো, সে ভাবে যে কোনো ভাবে ওখানে স্থায়ী হয়ে গেল এবং ইয়াবার সাথে জড়িত হয়ে গেল। শেষ পর্যন্ত ইয়াবাতের মেশিন পর্যন্ত পৌঁছে গেল। খুবই ভয়ঙ্কর বিষয়। ইয়াবার যেগুলো এখন আসে গাড়ি দিয়ে, যেগুলো আসে এগুলো তো খুব সামান্য, এখন সরাসরি মিয়ানমার হয়ে এই যে সেন্ট মার্টিনের পশ্চিম দিক হয়ে সরাসরি চলে যাচ্ছে, কিন্তু ঢাকায় চলে যাচ্ছে, নৌপথে চলে যাচ্ছে। আচ্ছা, কিছুদিন আগে 2 লক্ষ ইয়াবা একসাথে কিন্তু সবগুলো অত্যন্ত আশঙ্কাজনক। আর এইসব বিষয়গুলো বাড়ছে। এইসব বিষয়ে সরকার যদি সুদূর প্রসারের কোনো পরিকল্পনা না নেই, অত্যন্ত কঠোর এবং দীর্ঘমেয়াদী একটা সমস্যা হবে আমাদের জন্য। অত্যন্ত আমাদের প্রজন্ম তো ধ্বংস হয়ে যাবে এই বিষয়টা। ইয়াবার থেকে যদি উদ্ধার না পেলে আমাদের প্রজন্ম, আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা এগুলো যদি আসক্ত হয়ে পড়ে, আগামী বাংলাদেশের কোনো নেতৃত্ব, কোনো সুস্থ মেধাসম্পন্ন মানুষই তো থাকবে না, সৃষ্টি হবে না। সন্ধ্যা আশ্চর্য হবেন, আমি কলেজে যাচ্ছি, সাথে নিয়ে যাচ্ছি 2-3 লক্ষ টাকার মোটর সাইকেল। আমি স্টুডেন্ট, আমি 2-3 লক্ষ টাকার মোটর সাইকেল নিয়ে কোথা থেকে পেলাম? মোটর সাইকেল হাঁকিয়ে যাচ্ছি ক্লাস করার জন্য। আরো দেখেন, আপনি যদি কিছু ছোটখাটো ব্যক্তি আছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি তল্লাশি করা হয়, চেক করেন, দেখবেন ওখানে তার অ্যাকাউন্টে লক্ষ 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 টাকা। আমি আর কিছু নিয়ে চিন্তা করি, যেমন টেকনাফে আমার জানার মতো 10 বছর আগে টেকনাফে হাতেগুলো হয়তো 5 থেকে 10 জন কোটিপতি পাওয়া যেত। কিন্তু আমি গত সপ্তাহে হিসাব করলাম, এই টেকনাফের বেশ কয়েকটি গ্রামে, প্রতি গ্রামে অন্তত 2 থেকে 5 জন পর্যন্ত কোটিপতি পাওয়া যাবে ইয়াবার কারণে। আসলে যদিও বা তারা কোটিপতি হয়েছে, এটা তাদের জন্য হয়তো আনন্দের বিষয়, কিন্তু আমাদের দেশ জাতি সবকিছু যে ধ্বংস হয়ে যাচ্ছে, এই জিনিসটা তারা হয়তো তাদের বিবেকে কাজ করছে না। এই বিষয়টাকে কিভাবে তাদের কাছ থেকে তাদেরকে নিরস্ত্র করা যায়, এগুলো থেকে তাদেরকে ফিরিয়ে আনা যায়, এ ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা? যে ব্যাপারে পরামর্শ হচ্ছে, এগুলো তো আমরা যে পরীক্ষা নিরীক্ষা করে যেগুলো ভালো রেজাল্ট হয়েছে এগুলো বলা দরকার। কিছুদিন আগে টেকনাফে ইয়াবার বিরুদ্ধে খুব বড় অভিযান চলেছে। সে ভালো অভিযানে কিন্তু মানুষ টেকনাফ ছাড়া অলরেডি অনেক দূরে চলে গিয়েছিল। টেকনাফ ছেড়ে চলে গিয়েছিল, টেকনাফে ছিল না। যেমন সবাই বই পাই, যেহেতু কয়েকজনকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সাথে মানুষ কিন্তু পালিয়ে গিয়েছিল, অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সেই বন্ধ হওয়ার পরে ধীরে ধীরে প্রশাসনের অভিযান যখন জিমিয়ে পড়েছে, এরা আস্তে আবার সংগঠিত গেল রোজারিদের কয়েকদিন আগ থেকে আসার সবাই শুরু। বর্তমানে ঠিক আগের পজিশনে যেভাবে ছিল, বর্তমানে একই পজিশনে পুরো চলে আসছে। তাহলে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আবার সবসময় এটা মনিটরিং এ রাখতে হবে। আমরা বলবো সেই অভিযান আবার অভিযান করতে হবে এবং এটার ফলো আপ রাখতে হবে। মানে কিছুদিন পর 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন পর এটাকে চাঙ্গা করে রাখতে হবে যে অভিযানটা। কারণে আমি সকালে এখানে পৌঁছবন্ধ, ওইটা টার্গেট ছিল আমার, কিন্তু আমার সময় লেগেছে 11টা। মাঝপথে আমাকে 5-6 জায়গায় তল্লাশি করা হয়েছে। আচ্ছা, আমার পুরো বডি চেক করা হয়েছে, আমাকেও চেক করা হচ্ছে, সবাইকে চেক করা হচ্ছে। কেন করা হচ্ছে? আমার মা বোনকে আমার সামনে বেজিতে করা হচ্ছে, শুধু ইয়াবার কারণে করা হচ্ছে। এবং আমার সময় নষ্ট হচ্ছে, অতিরিক্ত সবকিছু আমরা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নিজের সময় নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এসব বিষয়ে প্রশাসন যদি সে অভিযান যদি আবার শুরু করে এবং সুদূর প্রসারের পরিকল্পনা যদি নেই, আশা করি এটা ভালো হবে। আসলে যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে আসলে কিছু পাওয়া যায়, শুধুমাত্র একটা লোক দেখানো বিষয়। কিন্তু হয়রানি করা হচ্ছে, এগুলো অনেকটা হয়রানি। কিন্তু আসল জিনিস তো চলে যাচ্ছে, যেটা বললেন নৌপথে চলে যাচ্ছে বা অন্যভাবে চলে যাচ্ছে, তাদের বড় বড় চালান যেগুলো।
তো সেগুলো বন্ধ করার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাড়িতে অভিযান রাখতে হবে, ওপেন করে দেওয়া যাবে না, গাড়িতে অভিযান রাখতে হবে। অভিযান রাখতে হবে, অবশ্যই অভিযান রাখতে হবে। এভাবে না, অভিযান অবশ্যই রাখতে হবে। যাদেরকে অভিযান করতে চান তারাও তো মানুষ, তাদের একটা মান সম্মান আছে। আচ্ছা, আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের একজন আলেম ব্যক্তি, চ্যানেল আইয়ের আমাদের একজন সহকর্মী ফারুকী সাহেব ঘরেই খুন হয়ে গেল। এই যে পরিস্থিতি, উনি একজন আলেম মানুষ, কেন ওনার প্রতি এই ধরনের একটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যদিও বা তার আত্মার মাগফিরাত কামনা করি। প্রথমে আমি ফারুকী সাহেবের জন্য দোয়া করে তাকে যেন আল্লাহ জনতাকে নসিব করে এবং তাকে যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করে। তিনি সারা জীবন দিনের খেদমত করে দিয়েছেন। ফারুক এই জন্য খানদানে এরকম মানুষ খুবই কম আছে। তার সেই সৌদি আরবের সুন্দর সরজমিন তিনি যে অনুষ্ঠানগুলো উপস্থাপনা করেছেন আমাদের, আপনারা সবাই মোটামুটি মন কাড়েছে, এটা সবাই মন কাড়েছে। উনি একটা মানুষের মনের মাঝে স্থান পেয়েছিলেন। কিন্তু তার ঘটনাটা আসলে কিভাবে ঘটলো, সূত্রটা কি করা, কিভাবে একজন আলমকে হত্যাগুলো, কারোর সাথে কোনো শত্রুতা নেই বা যে কোনো ধরনের বিরোধ থাকতে পারে, কিন্তু একেবারে রাতের অন্ধকারে সে মেরে ফেলা, এটা অত্যন্ত জঘন্য একটা বিষয়। দেশে একজন আলেম দিনকে এভাবে হত্যা করা সম্ভব, এটাই প্রথম। আলেম পাশাপাশি তিনি একজন সংবাদকর্মীও, কিন্তু একটা মিডিয়ার সাথে তিনি যুক্ত আছেন, একজন সংবাদকর্মীও। সেই হিসেবে আমরাও তার প্রতি সহমর্মিতা অনুভব করছি। সুতরাং ফারুকীকে এই ব্যাপারে সরকার দ্রুত ব্যবস্থা হত্যা করেছে। আমরা প্রথমে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যারা ফারুকীকে এভাবে হত্যা করেছে তাদের চেহারা তুমি দুনিয়াতে ওপেন করে দাও, যাতে মানুষ দেখতে পারে এরাই ফারুকী সাহেবের হত্যাকারী। সেটাই। দৈনিক সমুদ্রের কণ্ঠ। ঈদগড়ে সংরক্ষিত বনাঞ্চলে 2000 একর জমি ভূমিদস্যুদের দখলে, কক্সবাজার এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন প্রস্তাব অনুমোদন। ভিটামিন এ ক্যাপসুল বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ হাইকোর্টের। দৈনিক আজকের দেশ বিদেশ। প্রধানমন্ত্রীর অনুদান পেলেন কক্সবাজারের 4 সাংবাদিক। গণমাধ্যমগুলোকে রাষ্ট্র সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে। সমুদ্র সৈকতে মৃত ডলফিন। শহরে হঠাৎ লোডশেডিং, অতিষ্ঠ শহরবাসী। দৈনিক সমুদ্র বার্তা। জবাবদিহিতা নিশ্চিতের জন্য সম্প্রচার নীতিমালা, বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেন কক্সবাজারের 4 সাংবাদিক। ঈদগাঁওতে প্রস্তাবিত বঙ্গবন্ধু স্টেডিয়ামের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন মুস্তাক আহমেদ চৌধুরী। দৈনিক উপশিক্ষাম। 50 বছরেও দাঁড়াতে পারেনি কক্সবাজার বিসিক শিল্পনগরী। পুত্র হত্যার বিচার চাইতে মা দাঁড়ালেন জনতার আদালতে। আচ্ছা, আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, ঈদগড়ে এবং বিভিন্ন জায়গায় যে বনাঞ্চলগুলো ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে। এক্ষেত্রে কর্তৃপক্ষ, ডিএফও আছে বা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, তারা কিছুই করতে পারছে না। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্টে আমি নিউজ কালেকশন করতে গিয়ে অনেকবার বিভিন্ন ফরেস্ট অফিসে গিয়েছি। যত বড় পাহাড়, তার তুলনায় রক্ষা করার মতো জনশক্তি তাদের কাছে কিছুই নেই। এটা হচ্ছে প্রথম সমস্যা। আচ্ছা, কিন্তু সরকার যদি চিন্তা করে, এগুলো বাংলাদেশের অনেক বড় গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদ যদি আমরা এভাবে রক্ষা করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ না করি, এই সম্পদ কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। যদি পাহাড় কাটা শুরু হয়, গাছ কাটা শুরু হলো, পাহাড় কাটা শুরু হলো, এভাবে যদি হয়, পরিবেশের ক্ষতি হবে। পরিবেশ দূষণ হচ্ছে। আমাদের তো এমনিতে পরিবেশ বিপর্যয়ের মধ্যে আছে, আমরা বাংলাদেশও পরিবেশ বিপর্যয়ের মধ্যে আছে। তারপরে যদি সেখানে যদি উপরে গাছ কাটা হয়, পাহাড় কাটা হয়, তাহলে তো পরিবেশ আরো বেশি নষ্ট হবে, বিপর্যয়ের সম্মুখীন হবে। আসলে ঝুঁকি বেড়ে চলবে। আসলে সেটা ঠিক। আসলে সরকারের ব্যাপারে, বিশেষ করে বন মন্ত্রণালয় আছেন এ বিষয়ে, বন পর্যটন মন্ত্রণালয় কিন্তু আছেন, এরা পরিবেশ মন্ত্রণালয়, এরা কিন্তু কার্যকর একটা ভূমিকা রাখলে সবচেয়ে ভালো হয়, যাতে খুব খুব কঠোরভাবে এটা বিষয়গুলো। সরজমিন পরিদর্শনে আমার অভিজ্ঞতা যেটা এসেছে, এটা হচ্ছে প্রতিটি ফরেস্ট অফিসে অস্ত্র দেওয়া হোক, লোকসংখ্যা বাড়িয়ে দেওয়া হোক, তাদেরকে আইনের আওতায় এনে বিহিত ব্যবস্থা করার মতো তাদেরকে সক্রিয় করে তোলা হবে। বিশেষ করে ফরেস্ট ডিপার্টমেন্টের যেসব অফিস আছে, ওখানে যদি একটা পৃথক পুলিশ ডিপার্টমেন্টের একটা অফিস যদি বা ক্যাম্প যদি তাদেরকে সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে এটা আরো বেশি কার্যকর হবে। সেটাই ভালোই প্রস্তাব করেছে। আর আমাদের এখানে একটা বেসিক শিল্পনগরী আছে কক্সবাজার, আপনি জানেন। ওই টেকনাফ রোডে যেতেই পথের মধ্যে পড়ে লিং রোড পার হয়ে, কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছে আজকে 50 বছরের অধিককাল।
কিন্তু ভালোভাবে দাঁড়াতে পারেনি। অর্থাৎ আসলে যে উদ্দেশ্যে শিল্পনগরী বিসিক গড়ে তোলা হয়েছে সেরকম কোনো শিল্প এখানে আসলে খুব বেশি গড়ে ওঠে নাই। তো এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে নাকি? যে মন্তব্য আছে আমরা সে ব্যাপারে যে বিশেষ শিল্প নগরী প্রতিটি জেলায় এগুলো থাকে, কিন্তু এগুলো নামে থাকে, কাজে কিন্তু কাজে কিছুই হচ্ছে না। শুধু মাঝে মাঝে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে কিছু বিস্কিট হয়তো আর কিছু এগুলো তৈরি করে। বিশেষ করে মাছের কিছু হ্যাচারি বোধহয় আছে, কোল্ড স্টোরেজ বোধহয় আছে। সরকারের অনেক গুরুত্বপূর্ণ সম্পদ এবং অনেক টাকা কিন্তু ওদিকে সাইডে কিন্তু লস হয়ে যাচ্ছে। সেটাই আমরা আছি বাংলাদেশের একদম সদর দক্ষিণ প্রান্তে জেলায় কক্সবাজারে। এই কক্সবাজারে বলতে গেলে তেমন কোনো শিল্প নগরী নেই। আমাদের এখানে লবণ উৎপাদিত হয়, কিন্তু লবণ করার জন্য কিন্তু আমাদের এখানে কোনো মিল কারখানা গড়ে সবগুলো আমাদের লবণ ঢাকা নিয়ে এরা মিল কারখানা গড়ে তুলবে, কিন্তু আমাদের এখানে লবণগুলো আমরা এখানে থেকে মিল কারখানা এখানে স্থাপন করে এখান থেকে আমরা মার্কেটিং এ যাবো। সেটাই তো, কারণ এখানকার লোকজনেরও কর্মসংস্থানের একটা সুযোগ হতো, কিন্তু সেই ধরনের শিল্প সৃষ্টি করার যে শিল্পগুলো আছে এগুলোকে আমরা কাজে লাগাচ্ছি না। সেটাই, সেখানেই আমরা বিনিয়োগ করছি না। অথচ এখানে অনেক শিল্পপতি, এখন অনেক পয়সাওয়ালা লোক আছে, আপনি যা বললেন কোটিপতি আছে, কিন্তু তারা শিল্পায়নের দিকে তাদের কোনো খেয়াল নেই, নজর নেই। তো যাই হোক, আপনি এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য এবং ভয়েস মেরিনার যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।